প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র যেন কিছুতেই থামছে না এবং এবার সুনির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে তাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-কে। আপনারা জানেন যে গত 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট জারি করা হয়েছে 11 জনের বিরুদ্ধে। তার মধ্যে 9 জনই বর্তমান অথবা প্রাক্তন সামরিক কর্মকর্তা। এর মধ্যে 7 জন রয়েছেন ডিজিএফআই-এর প্রাক্তন ডিজি। কেন অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হলো? আসুন একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে জেনে নিই। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 26শে মার্চ থেকে 72 সালের 10ই জানুয়ারি পর্যন্ত সংগঠিত যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ সহ সংশ্লিষ্ট সকল অপরাধের বিচার করবার জন্য 1973 সালে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের বিচার করা। কিন্তু আমরা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের পরে দেখলাম যে এই আইসিটি অ্যাক্টের সংশোধন করে এর সাথে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারগুলো যুক্ত করা হলো। তারও পরে আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে গুম, অপহরণের যে অভিযোগ, তার বিচারও এই আইসিটি অ্যাক্টের সাথে ইনক্লুড করা হলো। তারও পরে গত নভেম্বর আমরা দেখলাম যে 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীরও বিচার এই অ্যাক্ট অনুযায়ী করা যাবে এবং সেটি আবার রেট্রোস্পেক্টিভলি 2009 সাল থেকে সংগঠিত অপরাধের বিচার এই অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা যাবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্ট 1973, সেটির পরিধি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এইভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো অধ্যাদেশের মাধ্যমে এই অ্যাক্ট বদলানো যায় না। এটা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সেই অবৈধ এবং অসাংবিধানিক কাজটি করছেন এই বর্তমান অবৈধ ইউনূস সরকার। আইনটাকে তারা ছেলে খেলা বানিয়ে ফেলেছেন। আসিফ নজরুলের নেতৃত্বে যা ইচ্ছে তাই তারা করছেন। এবার আমরা গত 6 জানুয়ারি যে ওয়ারেন্টটি দেখলাম, যে 11 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই গুম, অপহরণের অভিযোগে যে ওয়ারেন্টটি রিলিজ করা হয়েছে, সেখানে 9 জনই প্রাক্তন সামরিক কর্মকর্তা। অথচ আর্মিদের বিচার একমাত্র খুন এবং ধর্ষণ ছাড়া জেনারেল আইনে করা যায় না, তাদের বিচার করতে হয় আর্মি অ্যাক্ট অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে সেটিও লঙ্ঘন করা হয়েছে। গুম কমিশন এ পর্যন্ত প্রায় 1676টি অভিযোগ পেয়েছে। তার মধ্যে তারা 758টি রিভিউ করেছে এবং সেই রিভিউ করার পরে তারা এই ওয়ারেন্টগুলো জারি করেছে এবং এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, তাদের পাসপোর্টও সিজ করা হয়েছে। এখানে ইন্টারেস্টিং ফাইন্ডিংস হলো যে গুম, খুন এগুলো যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে এই অভিযোগগুলো মূলত র্যাব, ডিবি, সিটিটিসি এবং ডিজিএফআই-এর বিরুদ্ধে, এবং অ্যামং দিস 4 ডিজিএফআই-এর বিরুদ্ধে সবচেয়ে কম অভিযোগ। অথচ অন্যান্য সংস্থার কারো বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হলো না। ওয়ারেন্ট জারি করা হলো ডিজিএফআই-এর সাবেক 7 জন ডিজির বিরুদ্ধে। কেন? এটি বুঝতে কি আমাদের রকেট সায়েন্টিস্ট হতে হবে? আজকে ডিজিএফআই-কে টার্গেট করা হয়েছে সুনির্দিষ্ট কিছু কারণে। প্রথমত হলো এই ওয়ারেন্টটা জারি করার পরে
দেখা গেছে যে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। তারা ব্যাপকভাবে অসন্তুষ্ট হয়েছে এবং তারা এটা পছন্দ করেনি। দ্বিতীয় হলো যে কেন ডিজিএফআই টার্গেট। এই ডিজিএফআই এর বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সময় আমেরিকা, ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলাদেশে যে জঙ্গি নেটওয়ার্ক চিহ্নিত করা এবং তাকে দুর্বল করা, ধ্বংস করার পেছনে ডিজিএফআই এর অনেক সাফল্য রয়েছে। সুতরাং একটা মহল এই ডিজিএফআই কে টার্গেট করেছে। এই মহলটি কারা? এই গুম খুন কমিশনের চেয়ারম্যানকে, তিনি হলেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এই মইনুল ইসলাম চৌধুরীর ভাগ্নে জামাই হল সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর জিয়া। বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের অন্যতম হোতা এই জিয়া এখন তার মামা শ্বশুরকে দিয়ে ডিজিএফআই ধ্বংসের চক্রান্তে নেমেছে, যে কারণে আর কোনো বাহিনীর কোনো কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট নাই। 7টা ডিজিএফআই এর ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই জঙ্গিরা ডিজিএফআই কে টার্গেট করেছে, পাশাপাশি তারা সেনাবাহিনীর মধ্যে নানা রকমের উস্কানিমূলক কার্যক্রম শুরু করেছে। তারা ইতিমধ্যেই 2 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে যোগাযোগ করেছে। একজনের নাম আমি আগেও বলেছি, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যার শ্বশুর একজন সক্রিয় জামাত নেতা এবং যার বাবা একজন পুলিশের কনস্টেবল ছিল। এই ফয়জুর রহমানকে কেন্দ্র করে এই যে উপদেষ্টা জঙ্গি মাহফুজ, এরা রেগুলার কিন্তু এদের সাথে যোগাযোগ রাখে এবং এরা ডিজিএফআই কে টার্গেট করেছে এই কারণে যে ডিজিএফআই উইক হলে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম করতে অনেক সুবিধা হবে। এছাড়াও এই যে ট্রাইব্যুনালে যে রিভিউ করলেন, পর্যালোচনা করলেন 758টা অভিযোগ, আপনারা কি পর্যাপ্ত তদন্ত করেছেন? এই যে 7 জন ডিজিএফআই ডিজির বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন, আমি তাদের অনেককে পার্সোনালি চিনি এবং অনেকেই এই গুম খুন এর ধারে কাছেও দায়িত্ব পালনকালে ছিল না। তো কি হিসেবে আপনি ঢালাওভাবে 7 জন ডিজিএফআই কে আজকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন, তাদের পাসপোর্ট সিজ করলেন, তাদের নামে ওয়ারেন্ট জারি করলেন? এটার বেসিস কি? যদি গুম কমিশন কারো বিরুদ্ধে স্পেসিফিক তদন্ত করে অভিযোগ পায়, তাহলে আইন অনুযায়ী সেটা সামরিক বাহিনীর কর্তৃপক্ষের কাছে পাঠাবে এবং তাদের আর্মি অ্যাক্ট অনুযায়ী বিচার হবে। কিন্তু সেই তদন্ততে কি হয়েছে? অভিযুক্তদের কোনো জবানবন্দি নেওয়া হয়েছে? তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কোনো কিছুই করা হয়নি। একদিন সকালে উঠে অন ফাইন মর্নিং আমরা দেখলাম যে ওয়ারেন্ট জারি হয়ে গেল। এবার এই প্রেক্ষিতে আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা আপনার কাছে অনুরোধ করব, এই যে সেনাবাহিনীর ধ্বংসের যে চক্রান্ত, এই যে ডিজিএফআই কে টার্গেট করে যে ষড়যন্ত্র চলছে, এটি আপনাকেই রুখে দিতে হবে। সেনাপ্রধান হিসেবে এটি আপনার দায়িত্ব। আজকে যদি ক্যান্টনমেন্ট থেকে এই লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের পুলিশ হাতকড়া দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে সামগ্রিকভাবে সেটা সেনাবাহিনীর উপরে কতখানি প্রভাব ফেলবে আপনি কি সেটা একবার ভেবে দেখেছেন? এই 7 জন ডিজিএফআই, এদের প্রধান অপরাধ কি তারা শেখ হাসিনার সরকারের সময় দায়িত্ব পালন করেছিল? এ কারণেই কি তাদের আজকে ভিক্টিমাইজ করা হচ্ছে? তাহলে শেখ হাসিনার সরকারের আমলে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে আমরা কিন্তু জেনারেল ওয়াকারের নামই সবার আগে বলবো। তো আজকে যদি 7 জন ডিজিএফআই কে এভাবে ওয়ারেন্ট জারি করে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়, তাহলে আগামীতে যে জেনারেল ওয়াকার আপনাকেই তারা টার্গেট করবে না, তার কি এমন নিশ্চয়তা আছে? সুতরাং আপনাকে ফার্ম অবস্থান নিতে হবে। পৃথিবীতে অনেক গোয়েন্দা বাহিনী আছে,
CIA, FBI, MI6, র, কিন্তু সরকারের অধীনে দায়িত্ব পালনের কারণে এদের সবাইকে কি পরবর্তীতে আইনিভাবে হ্যারাস করা হয়? এরা তো সরকারের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করে। সুতরাং আজকে এই যে নজিরবিহীনভাবে ডিজিএফআই এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করার জন্য যে হ্যারাস করা হচ্ছে, এটার কিন্তু সুদূর প্রসারী একটা নেতিবাচক প্রভাব থাকবে। এই অবৈধ ইউনূস সরকার সেনাবাহিনীকে আনসার বাহিনীতে পরিণত করে ফেলেছে, অথচ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের কাছে ওয়ান অফ দ্য লাস্ট রিসোর্স। আজকে সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশার কথা আমরা শুনতে পাচ্ছি। অনেক মানুষই বলছে যে দেশের এই লেজে গবরে অবস্থায় ইউনূসের সামগ্রিক ব্যর্থতায় সেনাবাহিনীকে সামরিক শাসন জারি করে দেশের ক্ষমতা নিতে, এরকম একটা ডিমান্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বাস্তবতা হলো এই, আজকে যদি সেনাবাহিনী এই অবৈধ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, একদিনও এই সরকার টিকতে পারবে না। সুতরাং সেনাবাহিনী শুড টেক এ ফার্ম স্ট্যান্ড। স্পেশালি সেনাপ্রধানকে বলছি, প্রয়োজনে সেনাবাহিনীকে আপনি ব্যারাকে ফিরিয়ে নিন, তবুও এভাবে তাদের অপমানিত হতে দেবেন না। আজকে এই যে আপনার সিনিয়র অফিসারদের এইভাবে নাজেহাল করা হচ্ছে, আপনার উচিত এই ওয়ারেন্ট বাতিল করার উদ্যোগ নেওয়া, আপনার উচিত তাদের পাসপোর্ট ফিরিয়ে নেওয়া। এই যে আজকে ডিজিএফআই এর বিরুদ্ধে অভিযোগ, এই ডিজিএফআই, ন্যাশনাল ডিফেন্স কলেজ, স্টাফ কলেজ, MIST, এই যে এই প্রতিষ্ঠানগুলো আছে, এদের হায়ার অথরিটি কে? এদের হায়ার অথরিটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্ম ফোর্সেস ডিভিশন। জেনারেল ওয়াকার, আপনি দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের আমলে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আজকে ডিজিএফআই কে যদি কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে তার হায়ার অথরিটি হিসেবে আপনিও কিন্তু অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যান। সুতরাং এই ছেলে খেলাগুলো অ্যালাউ করা যাবে না। মানুষের পালস রিড করার চেষ্টা করেন, বাংলাদেশের বর্তমান অবস্থাটা অনুধাবন করার চেষ্টা করেন। ডিজিএফআই এর কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন তদন্তে প্রমাণিত হয়, তাহলে কমিশন সেটা আর্মির কাছে রেফার করতে পারে, আর্মি তখন আর্মি অ্যাক্ট অনুযায়ী বিচার করবে। কিন্তু এভাবে ঢালাওভাবে এই কাজগুলো কেন করা হচ্ছে আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি পরশুদিন যে দরবার করেছিলেন, সেখানেও আপনি আকারে ইঙ্গিতে অনেক কথা বলেছেন। সেনাবাহিনীর ভেতরে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে কেন্দ্র করে যে জঙ্গিবাদী তৎপরতা চলছে, এটি আপনি ভালো জানেন। এই যে ব্রিগেডিয়ার জেনারেল নাসির, তারপর লেফটেন্যান্ট কর্নেল হাসিন, এই যে যারা আগে ছিল অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এরাও কি ধরনের ভজঘট বাঁকানোর চেষ্টা করছে সবই আপনি জানেন। সো এই মুহূর্তে আপনার কাছে দেশবাসীর প্রত্যাশা যে আপনি একটা দৃঢ় অবস্থান গ্রহণ করুন, এই ইউনূস সরকারকে প্রয়োজনে হটিয়ে দিন, বাংলাদেশের ভবিষ্যৎটাকে নিশ্চিত করবার লক্ষ্যে প্রয়োজনে একটা আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট বা যে কোনো একটা ফর্মে এখন একটা চেঞ্জ ইনএভিটেবল হয়ে গেছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবাই এই প্রত্যাশাই করছে এবং এই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে আপনার একটা ভূমিকা সবাই আশা করছে। সুতরাং আমরা চাই না যে মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা হোক। আমরা চাই না যে ডিজিএফআই কে টার্গেট করার মধ্য দিয়ে পুরো বাহিনীটাকেই অশান্ত করে তোলা হোক। সব প্রত্যাশা জেনারেল ওয়াকারের প্রতি অ্যাট দ্য এন্ড, কারণ সেনা প্রধান হিসেবে তাকেই দায়িত্ব নিতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা একটা পরিবর্তনের আশায় চেয়ে রইলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আশা করি খুব দ্রুত এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।